ইয়াং জেনারেশনের ছেলে অয়নদীপ। অয়নদীপ আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একবার দাঁড়িয়ে যাও। ল্যাপটপটা আমি এখনই খুললাম, যেহেতু মোবাইল থেকে জয়েন ঠিক আছে, করেছিল। ঠিক আছে। হুম হুম। তুমি ভিডিওটা অন করে নাও। অয়নদীপের পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে খুব ভালো বক্তা, আর দ্বিতীয় পরিচয় হচ্ছে শিউলি ম্যাডামের, বলো অয়নদীপ। বোনপো বোনপো বোনপো। বোনপো, হ্যাঁ। হ্যাঁ, শিউলি বোনের ম্যাডামকে ছেলে। নিয়ে আসি, একটু দাঁড়ান। আর শিউলি ম্যাডামের দিদিও আছেন, কিন্তু উনি বোধহয় সামহাও ভিডিও আর অডিওটা অন করতে পারছেন না। হুম। তো অয়নদীপ, তুমি তো বলছিলে যে যখন শিউলি ম্যাডাম সেলফ কেয়ার করছিলেন কোনো একদিন কি দুদিন, তুমি তখন পাশে ছিলে, তুমি জানো, মানে ইউ নো দ্য ড্রিল। তো কেমন ইয়েস লাগে? স্যার। স্যার, এই যুগে মানে 2026-এ দাঁড়িয়ে এত সুন্দর যে আপনারা মানে অনুষ্ঠানটা বাস্তবায়িত করেছেন, বিশেষ করে সাধারণত ব্যক্তিদের জন্য যাদের মানে হয়তো ছেলে মেয়ে বাইরে থাকে বা যার প্রবলেম বা যাই হোক, তাদের যে মানে মেন্টাল ভাবে বরং শারীরিক ফিজিক্যালি ভাবে সুস্থ রাখার জন্য, তাদের ডিপ্রেশনের কে হ্যান্ডেল করার জন্য বাস্তবিক যে আমার মানে নতুন মডার্নাইজেশন হচ্ছে, আধুনিকত্বের সঙ্গে তারা মানিয়ে নিচ্ছে, খাপ খাইছে, তার সঙ্গে প্রাণায়াম, মেডিটেশন, নানা রকম থেরাপি, তার মধ্যে সুস্থ থাকা, ভালো থাকা। তো এটার জন্য তো প্রথমে আপনাকে এবং হসলা টিমকে মানে মারাত্মক একটা ধন্যবাদ, কারণ এই টাইমে দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা জিনিসকে বাস্তবায়িত করা চারটিখানি কথা নয়। এটা মানে আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের ভক্ত, আমি মনে করি তার আশীর্বাদ ছাড়া এইভাবে মানে বাস্তবায়িত করাটা খুবই ক্রিটিক্যাল জিনিস। আর তারপর আমাকে মাসি যে যা 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 কিছু হয় গুগল মিটে আমাকে প্রত্যেকটা জিনিস বলে যে আজকে এই জিনিসটা শিখলাম, কালকে ওই থেরাপিটা শিখলাম, বা মানে আমি ব্যক্তিগত অনুভব করেছি যতদিন মানে মাসি শিখেছে এই বিগত 200 দিন বলুন, বা যে মানে অ্যাক্টিভ ভাবে জয়েন করেছে। কেউ মনে মাইকটা অন করেছে, রিফ্লেক্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো মানে হিউজ একটা চেঞ্জ দেখা গেছে ফিজিক্যালি তো, মানে মানে একদম কনফার্ম। আর মেন্টালিও মানে মানে যে মানুষটা বা যে মানুষেরা যে একটা সাতর্ত হয়ে গেছে, মানে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে যে মানে আমার লাইফের সেকেন্ড ইনিংস, এই চিন্তা ভাবনা কোনোদিনও ছিল না বাঙালি যে সাতর্ত তাদের মধ্যে, তো সেইটা তৈরি করতে আপনি পেরেছেন। তাদেরকে ভাবতে শিখিয়েছেন যে 60-এর পরেও একটা লাইফ হতে পারে, এইটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি তারা ভাবে 60 রিটায়ারমেন্ট হয়ে গেছে মানে এরপর মৃত্যুর অপেক্ষা, একদম স্পষ্ট কথা। কিন্তু এই যে আমার মাসির মধ্যে চেঞ্জ, সে আমার মাকে চেঞ্জ করেছে, বাকিদের চেঞ্জ করছে যে 60 মানে রিটায়ার নয়, 60 মানে একটা লাইফ, আমার কর্মজীবনের ইতি হলো, আমি আমার ফ্যামিলিকে সেটেল করেছি, দাঁড় করিয়েছি, সবাইকে বড় করেছি, এরপর আমি আমাকে নিজেকে কেয়ার করব। এরপর পুরো লাইফটা আমি নিজের দিকে কেয়ার করব। যে আমি হয়তো অনেক স্যাক্রিফাইস করেছি ফ্যামিলিকে দেখতে গিয়ে, আমি হয়তো অনেকটা স্যাক্রিফাইস করেছি আমার মানে যে যে আমাদের ভারতীয় মহিলাদের যে কাজকর্ম আর কি, সে হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা হাউস ওয়াইফ সব থেকে ক্রিটিক্যাল কাজের মধ্যে একটা। তো সেইটার থেকে তারা মানে কাজকর্ম করার পরেও, 60-এর পরেও যে নিজেদের কেয়ার করতে পারছে। কেউ হয়তো এমনও আছে যে আমার মাসির ইচ্ছে ছিল গান শেখা, সেইখান থেকে এই হসলা থেকে গান শিখতে পেরেছে। তার যে মানসিক একটু ধরুন ডিপ্রেশন থাকতেই পারে লোকের মধ্যে, বা মানসিক চিন্তা ভাবনা, সেইটা তার ওই মেডিটেশনের ফলে, ধ্যানের ফলে সেটা কেটেছে। এইটা একটা স্যার বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে আমাদের ইউথ প্রজন্ম, অন্তত আমি মনে করি যে জেনজি হয়ে নেক্সট প্রজন্মকে সামনে, নেক্সট প্রজন্মের মানুষদের সাথে নিয়ে এগোনোটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাদের আমাদের ছাড়া আর কেউ নেই। তাদের পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিয়েছে আমাদের জন্য। তাহলে তাদের জন্য যদি আমরা কি দিনের কিছুটা টাইম একটু যদি তাদের পাশে বসতে পারি, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। বর্তমান সমাজের ছেলে মেয়েরা তার মা বাবার প্রতি অতটা মানে পাশে থাকছে না, কিন্তু যদি আমরা এইভাবে মানে মানুষকে বোঝাতে পারি যে থাকাটা দরকার, যতটা আমরা পেয়েছি তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দেওয়া দরকার, তাহলে স্যার একটা বিশাল বড় মানে অ্যাচিভমেন্ট হসলা থেকে শুরু করবে। এবং ছোট থেকে স্যার শুরু হয়, যেমন ধরুন ইসকন একটা ছোট্ট বারুদের মতো স্তূপে সৃষ্টি হয়েছিল, আজকে পুরো সারা পৃথিবী, রাশিয়া থেকে শুরু করে আমেরিকা ইসকন বলতে পাগল। আজকে যে হসলা শুরু হয়েছে তার যে ভবিষ্যৎ, আপনারা লিখে রাখুন, তার ভবিষ্যৎ অতীব উজ্জ্বল। কারণ ভারতবর্ষের মাটিতে বৃদ্ধ যারা মানে যারা 60 বা যারা বয়স্ক, তাদের পাশে দাঁড়ানোর মতো চিন্তা ভাবনা আমি অন্য কোনো সংগঠনের দেখিনি। আপনারা সাথে দাঁড়াচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, থিওরি থেরাপি হোক, মেডিটেশন হোক, এই সমস্ত চিন্তা ভাবনা দিয়ে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমি কিছু দু এক লাইন কথা বলে আমি আবার বক্তৃতা শেষ করব, যে মন ও তার নিয়ন্ত্রণ, এটা স্বামী বুধানন্দের লেখা। তো এই মানে বইটা পড়ে আমি এখন এইটা বুঝেছি যে যখন আপনার মনের মধ্যে আসবে যে কোনো ডিপ্রেশন হোক বা চিন্তা ভাবনা যে আমার এইটা হলো না, ওটা হলো না, তখন গৌতম বুদ্ধের দু একটা শ্লোক মনে রাখবেন, যে পৃথিবীতে
অতীব সুখী কিন্তু কেউ না যে অমুক ব্যক্তিকে আমাকে দেখে মনে হচ্ছে সে অতীব সুখী। হয়তো আমার ছেলেটা আমেরিকা যেতে পারেনি, ভারতে থাকে, অমুকের ছেলেটা আমেরিকায় থাকে। এটা কিন্তু ডিপ্রেশনের কারণ নয়। মানে ছাত্রতো বা বয়স্ক যারা তাদের বয়োজ্যেষ্ঠ তাদের এইটা হয়তো সমস্যা হতে পারে, নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, ডিপ্রেশন, মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন। কিন্তু এইটা আমি বলে রাখি, গৌতম বুদ্ধ বলে গেছিলেন, এই যে এই দেহটা কিন্তু একদিন পুড়ে যাবে। এই দেহ পুড়ে যাবে, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই মাথার মধ্যে যদি এটা ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমরা মুক্ত। আমাদের মধ্যে যে অহংকার আহ, বা ইগো, এই সমস্ত কিছু চলে যাবে। গৌতম বুদ্ধের যে থটস প্রসেস সেইটা মারাত্মক, যে আমাদের এই শরীরেও একদিন ব্যাধি প্রবেশ করবে। আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয়। এই চিন্তা ভাবনা যদি ইউথ থেকে বয়স্ক সবার মধ্যে আমরা ইনপুট করতে পারি, তাহলে স্যার ইগো, যুদ্ধ, মানে গ্লানি, সমস্ত কিছুর একটা বিশাল বড় পরিবর্তন দেখা যেতে পারে। আর যারা বয়োজ্যেষ্ঠ তাদের একটাই অনুরোধ করব, মেডিটেশন করে আমি হিউজ বেনিফিট পেয়েছি, যেটা রামকৃষ্ণ মিশন থেকে আমি শিখেছি। হিউজ মানে মারাত্মক বেনিফিট, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এর বেনিফিট বেশি পাওয়া যায়। মেডিটেশন বলুন, ধ্যান বলুন। আর ল অফ অ্যাট্রাকশন আপনারা ফলো করতে পারেন, ওটা কিন্তু আমাদের প্রজন্মের সব থেকে বড় একটা তথ্য যেটা সামনে উঠে এসেছে নিকোলা টেসলার মাধ্যমে। সেটা হয়তো যারা এর আগের প্রজন্মের লোকরা সামনে আসতে দেয়নি। এটা মানে কুঞ্চিত বদ্ধ ছিল শুধুমাত্র বড়লোক বা যারা বিগেস্ট অ্যাচিভমেন্ট করেছে তাদের মধ্যে। এই জিনিসটা ধীরে ধীরে যখন বেরিয়ে আসছে, এর কিন্তু মানে যে সুফল ওটা মারাত্মক লেভেলের। ক্যান্সার পেশেন্টকে সারানো যেতে পারে, এত বড় কথা বলছি। এমন মানুষকে পরিবর্তন করা যেতে পারে যে হয়তো খুব ডিপ্রেশন, নেগেটিভ, সেই মানুষকে ওখান থেকে তুলে ধরে তার ক্যারিয়ারে বিশালভাবে সেটেল করানো যেতে পারে। ল অফ অ্যাট্রাকশন কি বা ম্যানিফেস্টেশন কি, এটা শান্তনু স্যার আরো বেটার ভাবে আপনাদের বোঝাবেন। কিন্তু আমি বলছি এই টপিক, এই থিওরি যদি আপনারা মানে যারা বিশেষ করে যারা সাতর্ধ, তারা সুস্থ থাকতে চান, ওষুধ না খেয়ে, এই ল অফ অ্যাট্রাকশন কিন্তু মারাত্মক ভাবে আপনাদের জীবনে একটা বেনিফিট আনতে চলেছে। যে চিন্তা ভাবনা করা আমি সুস্থ, আমার আজকে সমস্যা হতে পারে কিন্তু কালকে সেটা আমার ঠিক হয়ে যাবে। ভগবান যেটা আমাকে দিয়েছেন সেটাতে আমি হ্যাপি থাকবো। আমরা তো এইটাই ভুলে গেছি যে ভগবানকে হ্যাপি, মানে আমি আছি বলে থ্যাংক ইউ জানাবো। কটা লোক থ্যাংক ইউ জানাচ্ছে আজকে? হয়তো যে সাধারণত ব্যক্তি বা ইয়ং ব্যক্তি, সে ভগবানকে প্রতিবার যাচ্ছি মন্দিরে, প্রতিবার মন্দিরে গিয়ে বলছি আমার এইটা দাও, আমাকে ওটা দাও। কেউ একবার বলছে না যে আমি যেটা পেয়েছি ওটা আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট। আজকে আমার মা বাবা বেঁচে আছে, এটা আমার কাছে বিশাল বড় একটা থ্যাঙ্কফুল জিনিস যে আমার মা বাবা বেঁচে আছে। যার নেই সে জানে যে কতটা কষ্ট। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম দিই না, কিন্তু প্রতিটা জিনিসের জন্য যদি আমরা ভগবানকে থ্যাংক ইউ জানাতে পারি, ধন্যবাদ জানাতে পারি, এই জিনিস কিন্তু দ্বিগুণ হিসেবে ফিরে আসবে। এটা আমি ছাত্রদের বলছি, যারা মেডিটেশন করছে তাদেরও বলছি, যে জিনিসটা আছে সেটার জন্য আগে থ্যাঙ্কফুল হন, তারপর পরবর্তী জিনিসটা চাইবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। যেভাবে আপনারা মেডিটেশন থেরাপি এবং নানাভাবে যে বয়োজ্যেষ্ঠ তাদেরকে মোটিভেট করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটাকে আমার তরফ থেকে কুর্নিশ। এবং ইয়ং জেনারেশন, আমি একটা কথা বলছি, আপনাদের এই জিনিসটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা মোটিভেশন পাচ্ছি ফিউচার জেনারেশনকে পরিবর্তন করানোর জন্য। কারণ এই ইয়ং জেনারেশনের মধ্যে যে মানসিকতা, সেই মানসিকতা বিশেষ করে জেনজি পরবর্তী যারা আসছে, তাদের জীবনটা তো ওই রুম আর ফোনের মধ্যে আবদ্ধ। তাদেরকে যদি মানে যেহেতু 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা কর্পোরেটে কাজ করতে হচ্ছে, তারা ডিপ্রেশনে ভুগবে, এটা স্বাভাবিক। তাদেরকে চেঞ্জ করার জন্য কিন্তু একমাত্র উপায় মেডিটেশন আর সুস্থ থাকা এবং ভগবান সান্নিধ্যে থাকা। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এটা আমি শেষ লাস্ট এটা উক্তি দিচ্ছি, পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, বলে সারাদিন আমাকে ধরতে হবে না, সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকতে হবে না, তুমি কর্ম করে যাও। কর্ম সব থেকে বড় গুণ। যার যেটা কর্ম, বয়োজ্যেষ্ঠদের কর্ম হয়তো বাড়ির কিছু কাজ করা, ছোট ছোট সন্তানদের মানুষ করা, মা বাবার একটা কর্ম থাকে, বাকিদের একটা কর্ম থাকে। কর্ম শেষে, দিনের শেষে কিন্তু তোমাকে ধরতে হবে ঠাকুরকে আঁকড়ে। তবেই কিন্তু আকুল হয়ে ডাকলে মা সারদা বলেছে তিনি সাড়া দেন। ঠিক আছে, এত জোর গলায় বলছেন যে ঠাকুরকে আকুল করে ডাকুন, মানে ভালোভাবে ডাকুন, তিনি সাড়া দেবেন। তাহলে সে থাকতে, মা সারদা থাকতে, মা থাকতে আমাদের কোনো ডিপ্রেশনের কোনো কারণ হতে পারে না। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের বলছি, আজকের দিনটা খারাপ হতে পারে, কালকে আরো খারাপ হতে পারে, পরশু কিন্তু সূর্য উঠবেই নতুন। এই ধারণা নিয়ে আপনারা বেঁচে থাকুন। আর সব থেকে বড় কথা, জাপানিরা কিন্তু 90-100 বছর বাঁচে, তারা হ্যাপি বলে, ডিপ্রেশন নেই বলে তাদের মধ্যে। 90-100 সব থেকে বেশি বছর বাঁচে জাপানিরা। আপনারা সুস্থ থাকুন, প্রাণায়াম করুন, সকালবেলায় পারলে হাঁটাহাঁটি করুন, যোগা করুন, এবং নেক্সট প্রজন্মকে মোটিভেট করে যান যে আপনারা যেহেতু আপনাদের আয়ু বাড়াতে পারেন, এবং সব থেকে বড় কথা আপনারা সুস্থভাবে বাঁচতে পারেন, অসুস্থভাবে মানে বাঁচা থেকে সুস্থভাবে বাঁচতে পারেন, এই মোটিভেশনটা বাকিদের দিয়ে যান। একটা বৃদ্ধ মানুষ কিন্তু বা একটা বয়োজ্যেষ্ঠ মানুষ একটা লাইব্রেরির সমান, তার যা জ্ঞান নলেজ সে যে সেক্টরে থাকুক সেইটা বাকিদের প্রদান করুন। আমরা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আগ্রহী বসে আছি। দুটো জেনারেশনের মিলিত না হলে ভারতবর্ষ বা দেশ পৃথিবীর পরিবর্তন হবে না। ইয়ংদের পাওয়ার এবং বয়োজ্যেষ্ঠদের বুদ্ধিমত্তা, দুটো জায়গাকে সম্মিলিত করতে পারলেই আমরা প্রতিটি সেক্টরকে জয় করতে পারবো। এটা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। বাহ, বুঝতেই পারলেন প্রথম পরিচয়ে কেন বক্তা বলেছিলাম। অয়নদীপের সাথে প্রথম পরিচয় হয়েছিল, আমাদের একটা কম্পিটিশন হয়েছিল স্বামী বিবেকানন্দের উপরে, একটা পাবলিক স্পিকিং এবং স্পিড রিডিং কম্পিটিশন। সেখানে আমার মনে হয় ও খুব ভালো করেছিল
এবং স্বয়ং হরিপ্রসন্ন স্যার বলেছিলেন এই ছেলেটাকে শান্তনু, একে তুলে ধরো, একে গ্রুম করো। তো আমার খুব ভালো লাগে যে অয়নদীপের কথা শুনতে, তাই আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম। এবং অয়নদীপ যে কথাগুলো বললো, আপনারা কিন্তু বাস্তবে সেটা করছেন। ওই যে আর্ট অফ না, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনের উপরে ভিত্তি করেই ম্যানিফেস্টেশন। যে ম্যানিফেস্টেশন আমরা বিভিন্ন ওয়াটার ম্যানিফেস্টেশন করেছি, আমরা রিসেন্টলি একটা ম্যানিফেস্টেশন করলাম, এই চোখের নাকের দিকে তাকিয়ে করলাম, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন করেছি। তো অয়নদীপের কথাগুলো যদি আপনারা, রেকর্ডিংও আমরা করেছি এটার সম্ভবত, তো যদি শোনেন, বারবার শোনেন, শুনতে এখন ভালো লাগলো, মোটিভেটিং লাগলো, সেটা হাফ স্টোরি। এটা যদি বারবার ধরে শোনেন, জীবনে প্রয়োগ করতে পারেন, সেটা রেস্ট অফ দ্য স্টোরি, সেটাই সিগনিফিকেন্ট স্টোরি। এখন শুনতে কার না ভালো লাগবে, ও বলে ভালো, শুনতে ভালো লাগবে, কিন্তু বাহ খুব ভালো বললো এইটা নয়, বাহ খুব ভালো বললো, যেটা আমি জীবনে প্রয়োগ করতে পারবো সেটা কথা। ঠিক আছে? তো যেটা একদমই তাই, যে আপনারা ডিমোটিভেট হবেন না, আপনাদের জীবনে অনেক কিছু দিয়েছেন, দিচ্ছেন এবং দিতে থাকুন। কোনো গুজবে, কোনো নেগেটিভিটিতে একদম কান দিবেন না। আর খুব বেশি জীবন আমাদের কারোর বেঁচে নেই, তার মাঝে নেগেটিভিটির কোনো স্থান নেই। অয়নদীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় তোমার এই বক্তব্যটা মানে হৃদয় থেকে তুমি যেটা বলেছো সেটা দরকার ছিল, এই মোটিভেশনটা দরকার ছিল।